আচ্ছা সবাই দেখো গুগল ক্লাসরুম নোটস চেক করো, ওখানে আর্থিং যে চ্যাপ্টারটা সেটা আমি আপলোড করেছি পিডিএফ এ। আজকে ওটা স্টার্ট করব। আমার এখানে স্ক্রিন শেয়ারটা আবার ডিসেবল দেখাচ্ছে, তোমরা পিডিএফটা খোলো হ্যাঁ গুগল ক্লাসরুমে। আচ্ছা কন্টেন্টসে কি কি আছে ফার্স্টে? তো ইউনিট 8 আর্থিং। কন্টেন্টসে হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড ইম্পর্টেন্স, স্টেপ পোটেনশিয়াল এন্ড টাচ পোটেনশিয়াল, factors affecting earth resistance, methods of earthing, earth substation and transmission tower earthing, and transformer neutral earthing। তো ছোট চ্যাপ্টার। তো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি আর ইম্পর্টেন্স দিয়ে। তাহলে আর্থিং ক্যান ব্রডলি বি ডেসক্রাইবড as a connection to the greater mass of earth. Earthing can be used in a number of contexts within the electric power industry. Low voltage wiring, protective earth conductor, ground stake installed at low voltage switchboards. তারপর গ্রাউন্ড গ্রিজ ইনস্টলড এট ট্রান্সফরমার। মানে বেসিক্যালি আর্থিং বলতে আমরা কি বুঝছি? আর্থিং বলতে হচ্ছে আমরা মানে মাটির সাথে যে কানেকশনটা করছি, ওয়্যারিং করছি, যেটা আমার এক্সট্রা শর্ট সার্কিট কারেন্ট বা এক্সট্রা ফল কারেন্ট যেটা আমরা আর্থে পাঠিয়ে দিই, সেই কারণেই আমার আর্থিংটা আমরা করা হয়। তো লো ভোল্টেজ ওয়্যারিং, প্রোটেক্টিভ আর্থ কন্ডাক্টর, এটা এক টাইপের আর্থিং। লো গ্রাউন্ড স্টেক ইনস্টলড এট লো ভোল্টেজ সুইচ বোর্ড, এটা এক টাইপের আর্থিং করানো হচ্ছে। Ground grids installed at transformers and substations consisting of bare conductors and earth rods. এতে গ্রাউন্ড গ্রিড যেগুলো নিচে ইনস্টল করা হয় ট্রান্সফরমারের সামনে বা সাবস্টেশনের কাছে, সেগুলো হচ্ছে ওপেন যে কন্ডাক্টর আর আর্থ রড যেগুলো পড়ে থাকে ওপেন ওয়েতে, তো সেগুলোতে আমরা আর্থিং করে রাখি। ওভারহেড গ্রাউন্ড ওয়্যার অন হাই ভোল্টেজ লাইন, কেবল স্প্রিংস অন এইচভি। মানে ওভারহেড গ্রাউন্ড ওয়্যার যেগুলো থাকে একদম টপমোস্ট টাওয়ারে, সব থেকে উপরের টাওয়ারে টপমোস্ট ওয়্যার যেটা ফ্লো করে মানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আর্থ কন্ডাক্টর। কেবল স্ক্রিন যেগুলো আমাদের হাই ভোল্টেজ কেবিলে আমরা ব্যবহার করে থাকি। Sometimes earthing can be metallic items that are not originally intended as such, for example telecommunications cables, pipelines and fences. In power system earthing exists for a number of reasons. কি কি রিজনে আমরা আর্থিং করছি তাহলে? Transient energy dissipation such as lightning strikes, allowing protection to operate during frost. তাহলে transient energy dissipation বলতে ভোল্টেজ, স্পাইক ভোল্টেজ যেটা আমরা জেনারেলি পেয়ে থাকি কন্ডিশনে, সেটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে ডিউ টু লাইটনিং। তো তখন কি হয়, ওই এক্সট্রা লাইটনিং বা এক্সট্রা কারেন্ট যেটা জেনারেট হচ্ছে আমার লাইনে, সেটা থ্রু আর্থিং বাইপাস হয়ে যাচ্ছে। আর কি হিসাবে কাজ করে? অ্যালাউইং প্রোটেকশন টু অপারেট ডিউরিং ফলস। তাহলে ফল্টের প্রোটেকশনের জন্য আমরা আর্থিংকে ব্যবহার করছি। তারপর হচ্ছে মিনিমাইজ ইকুইপমেন্ট ড্যামেজ ডিউরিং ফলস। তাহলে ইকুইপমেন্ট যে ড্যামেজ হওয়ার যে চান্সেস থাকছে যদি বেশি মানে ফল্ট কারেন্ট ফ্লো করে, তাহলে সেগুলোর হাত থেকে প্রোটেকশন দিচ্ছে আমার এই হার্ডওয়্যার। ঠিক আছে। আর মিনিমাইজ করছে কি ভোল্টেজ ডিফারেন্স অ্যান্ড প্রোটেক্ট পিপল ডিউরিং ফলস। তাহলে যারা কাজ করছে লাইনে, যদি সেই লাইন আর্থিং করা থাকে, তাহলে কি হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য যে পরিমাণ কারেন্ট ফ্লো হতো, তো সেটা আমার আর্থিং ওয়্যার দিয়ে বাইপাস করে যাচ্ছে। So earthing is basically an important component of electrical system because of the following reasons. It keeps people safe by preventing electric shocks. It prevents damage to electrical appliances and devices by preventing excessive current from running through the circuit. And it also prevents the risk of fire that could otherwise be caused by current leakage. তাহলে কি কি হিসাবে প্রোটেকশন হিসাবে আসছে? ফার্স্টে হচ্ছে যে যারা কাজ করছে ইলেকট্রিক লাইনে তাদেরকে সেফ রাখছে। ঠিক আছে। ইলেকট্রিক শকের হাত থেকে, ইলেকট্রিক শক হওয়ার চান্সেস যেখানে হাই, সেখানে আর্থিং ওয়্যার দিয়ে আমার এক্সেস কারেন্টটা বাইপাস করে যাচ্ছে। ড্যামেজ টু ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স হয় না, কারণ আর্থিং করা থাকলে অ্যাপ্লায়েন্সের মধ্যে যে এক্সেস কারেন্টটা ফ্লো করে সেটা আর্থিং ওয়্যার দিয়ে থ্রু গ্রাউন্ড চলে যায়। তো তার ফলে কি হচ্ছে যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স বা ডিভাইসগুলো আমরা রাখছি বাড়িতে, তো সেইগুলো প্রোটেকশন, তাদেরকে প্রোটেকশন হিসাবে আর্থিং ওয়্যারটা প্রোটেক্ট করছে। আর ইট প্রিভেন্টস দ্য রিস্ক অফ ফায়ার ডিউ টু লিকেজ কারেন্ট। মানে হচ্ছে কারেন্ট লিকেজ যদি কখনো হয়, তো সেখানে আগুন ধরে যাওয়ার চান্সেস হাই থাকে। তো
যদি আমার সেই অ্যাপ্লায়েন্স বা সেই ডিভাইসটা আমার আর্থিং করা থাকে, তো সেখানে কি হয় যে কারেন্ট লিকেজের জন্য যে ফায়ার, যেটা মানে ফায়ার ব্রেকআউট হতো, সেটা হয় না। সো আর্থিং এর মাধ্যমে, আর্থিং ওয়্যারের মাধ্যমে সেটা আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড ইম্পর্টেন্স। আচ্ছা, কারা কারা জয়েন করেছো তাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সোমা, আনন্দি, অনকেশ। নেক্সট হচ্ছে স্টেপ পোটেনশিয়াল অ্যান্ড টাচ পোটেনশিয়াল। স্টেপ পোটেনশিয়াল আমরা কাকে বলছি? স্টেপ পোটেনশিয়াল ইজ দ্য স্টেপ ভোল্টেজ বিটুইন দ্য ফিট অফ আ পার্সন স্ট্যান্ডিং নিয়ার অ্যান এনার্জাইজড গ্রাউন্ডেড অবজেক্ট. It is equal to the difference in voltage given by the voltage distribution curve between two points at different distances from the electrode. A person could be at risk of injury during a fault simply by standing near the grounding point. তাহলে স্টেপ পোটেনশিয়াল কাকে বলছি? সাপোজ একটা এনার্জাইজড গ্রাউন্ড অবজেক্টের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তখন সেখানে কি হয় যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা জেনারেট হচ্ছে সেই গ্রাউন্ড অবজেক্টের মধ্যে, তাহলে এই ডিফারেন্সের জন্য একটা কারেন্ট ফ্লো হবে। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিস্ট্রিবিউশন কার্ভ, এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স যেটা ক্রিয়েট হচ্ছে দুটো ইলেকট্রোডের মধ্যে, ওই গ্রাউন্ডিং যে এনার্জাইজ গ্রাউন্ডেড অবজেক্টটা আছে, তার ফলে কি হচ্ছে সামনে যে কোনো অবজেক্ট থাকলে সেটা কিন্তু একটা ইলেকট্রিক শক পেতে পারে। তো তার ফলে যদি কোনো গ্রাউন্ডিং পয়েন্টের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে স্টেপ পোটেনশিয়ালের জন্য সেই ফল কারেন্টটা, ইলেকট্রিক শক সেই সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাও তাকে ক্যাপচার করতে পারে, ইলেকট্রিক শক দিতে পারে। তো তার ফলে স্টেপ পোটেনশিয়াল হচ্ছে ইনজুরি কজ করতে পারে ডিউ টু ফল্ট কারেন্ট। তাহলে গ্রাউন্ডেড যদি কোনো এনার্জাইজড অবজেক্ট থাকে, তো সেটার মধ্যে কি হয়, একটা স্টেপ পোটেনশিয়াল বা একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হওয়ার ফলে ওটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। তো সেই গ্রাউন্ডেড অবজেক্টের মধ্যে কি থাকছে, দুটো ইলেকট্রোড থাকে। তো তার ফলে কি হচ্ছে, পাশাপাশি যদি কোনো অবজেক্ট থাকে, তো যেহেতু হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স, তো সেখানে একটা শক খাওয়ার চান্সেস হাই থাকে। তো ফলে যে পার্সনটা সামনে দাঁড়িয়ে আছে তার রিস্ক, মানে ইনজুরি রিস্ক হাই হয়ে যায় বা বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য ফল্ট কারেন্ট। তার ফলে স্টেপ পোটেনশিয়াল কিন্তু আমাদের ড্যামেজ করতে পারে সামনে যে অবজেক্টটা আছে। আর টাচ পোটেনশিয়াল হচ্ছে, touch potential is the touch voltage between the energized object and the feet of the person in contact with the object. It is equal to the difference in voltage between the object and a point some distance away. The touch potential of or the touch voltage could be nearly sorry could be nearly the full voltage across the grounded object if that object is grounded at a point remote from the place where the person is in contact with it. For example, a crane that was grounded to the system neutral and contacted an energized line would be exposed. Any person in contact with the crane or its uninsulated load line to a touch potential nearly equal to the full fault voltage. মানে কি বলছে টাচ পোটেনশিয়াল বলতে, সাপোজ আমার যে এনার্জাইজড অবজেক্টটার মধ্যে ফল্ট কারেন্টটা ফ্লো করছে, এবার যদি সেটার সাথে যে মানে নেক্সট যে অবজেক্ট আছে, সাপোজ পার্সনটা আছে, তো সে যদি টাচ করে সেই অবজেক্টটাকে, তার ফলে কি হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তো একটা স্টেপ মানে মানে অ্যাওয়ে থাকলেও সেখানে একটা হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করা স্টার্ট করছে। ফুল কারেন্টটা পুরো আমার মানে ক্লোজ পাথ হিসাবে সে পুরো মানে যে টাচ করে আছে তার মধ্যে দিয়ে ফ্লো করা স্টার্ট করবে। এখানে কি এক্সাম্পল দিয়েছে, যে ক্রেন যেটা ধরো সাপোজ একটা ক্রেন যেটা গ্রাউন্ড করা আছে সিস্টেমের সাথে, নিউট্রালের সাথে, এবার একটা এনার্জাইজ লাইনের সাথে যদি সেই ক্রেনটা যদি টাচ হয়ে যায়, তো তার ফলে কি হবে, যে একটা পাথ পেয়ে যাচ্ছে ফ্লো করার। তো এবার এনার্জাইজ লাইন আর ক্রেনের মধ্যে দিয়ে যে ফল কারেন্টটা ফ্লো করবে, এবার সাপোজ কেউ এই ক্রেনটাকে টাচ করলো, তখন কি হচ্ছে এই ফল কারেন্টটা কিন্তু লিস্ট রেজিস্টিভ পাথ খুঁজবে ফ্লো করার জন্য। তখন কি হচ্ছে, ক্রেন থেকে ডিরেক্ট বা এনার্জাইজ লাইন থেকে ডিরেক্ট ট্রেনের থ্রুতে আমার সে মানুষটার মধ্যে দিয়ে পুরো আর্থিং বা ফ্লো করার পাথ খুঁজে নেবে, লিস্ট রেজিস্টিভ পাথ। তো তার ফলে টাচ পোটেনশিয়াল ক্যান অলসো কজ ড্যামেজ টু দ্য
পার্সেলস মানে টাচিং দ্য ফল্টেড অবজেক্ট। তাহলে এখানে ফল্টেড অবজেক্ট বলছে বেসিক্যালি যে ক্রেন যদি মানে ক্রেন যেটা আমাদের আছে, ক্রেনটা যদি একটা গ্রাউন্ডেড সিস্টেমের সাথে থাকে, তো সেটা কি হচ্ছে, যদি একটা এনার্জাইজ লাইনের সাথে টাচ হয় তাহলে দুটো ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে। এবার সাপোজ কেউ ক্রেনটাকে টাচ করলো, তাহলে কি হবে, সেই ফল্ট কারেন্টটা লিস্ট রেজিস্টিভ পাথের মধ্যে লিস্ট রেজিস্টিভ পাথ খুঁজবে ফ্লো করার জন্য, তো পার্সনের মধ্যে দিয়ে ফ্লো করার চেষ্টা করবে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের টাচ পোটেনশিয়াল। নেক্সট যেটা আসছে ফ্যাক্টরস এফেক্টিং আর্থ রেজিস্ট্যান্স। ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ সয়েল টু দ্য প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট। মানে হচ্ছে মানে সয়েলের যে রেজিস্ট্যান্সটা আমার, মানে সয়েলের রেজিস্ট্যান্স যেটা আমার ইলেকট্রিক কারেন্টকে ফ্লো করতে বাধা দিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ইট ভ্যারিজ ফ্রম সয়েল টু সয়েল। যেই সয়েলের মধ্যে আমি আর্থিং করছি, তো এক একটা সয়েল এক এক রকম আর্থ রেজিস্ট্যান্স প্রয়োগ করার ক্যাপাবিলিটি, তো সেই জন্য স্যারি বলছে যে ইট ভ্যারিজ ফ্রম সয়েল টু সয়েল। নেক্সট হচ্ছে ময়েশ্চার হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন রেজিস্টিভিটি অ্যান্ড ভ্যালু অফ সয়েল। তাহলে ময়েশ্চারের উপর প্রচুর ডিপেন্ড করে আমাদের রেজিস্টিভিটি আর সয়েলের ভ্যালু। ঠিক আছে, মাটিটা কি নরম থাকবে না ভেজা থাকছে না ড্রাই থাকছে, তো সেটার উপর ডিপেন্ড করছে আমার রেজিস্টিভিটি অফ সয়েল। আর লোকেশন অলসো কন্ট্রিবিউটস টু রেজিস্টিভিটি টু আ গ্রেট এক্সটেন্ট। লোকেশন কেন, কারণ সাপোজ কোনো এরিয়াতে যেখানে টেম্পারেচার হাই বা লো, সেটার উপর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিপেন্ড করছে রেজিস্টিভিটি। তো সেটাও একটা লোকেশন টু লোকেশন রেজিস্টিভিটি যেহেতু ভ্যারি করে, তো সেখানে আর্থ রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু সেখানেও আর্থ রেজিস্ট্যান্সে যখন আমরা গ্রাউন্ডিং করবো মানে আর্থ রেজিস্ট্যান্সের কানেকশন করব, সেটাও ভ্যারি করবে ফ্রম প্লেস টু প্লেস। তাহলে চারটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রেজিস্ট্যান্স অফ সয়েল, তারপর হচ্ছে সয়েল ভ্যারিয়েশনের একটা পয়েন্ট ময়েশ্চার, আর ফোর্থ হচ্ছে লোকেশন। তো এই চারটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার বেসিক্যালি আর্থ রেজিস্ট্যান্স কিরকম ভাবে এফেক্টেড হচ্ছে, এই চারটে ফ্যাক্টরের উপর বেশি ডিপেন্ড করছে আমার আর্থ রেজিস্ট্যান্স। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেথডস অফ আর্থিং। কি কি মেথড এমপ্লয় করা হয় বেসিক্যালি আর্থিং এর জন্য। তো কি কি মেথড এমপ্লয় করা হচ্ছে, আর্থিং ম্যাট is made by joining the number of rods through copper conductors. It reduces the overall grounding resistance. Such type of system helps in limiting the ground potential. Earthing mat is mostly used in places where the large fault current is to be experienced. While designing an earth mat, the following step is taken into consideration. তাহলে বেসিক্যালি কি বলছে, আর্থিং ম্যাট যেটা আমরা নাম্বার অফ কন্ডাক্টর বা রডকে আমরা একসাথে কপার কন্ডাক্টরকে ক্রিস ক্রস ভাবে জয়েন করি, তাহলে ওভারঅল গ্রাউন্ডিং যে রেজিস্ট্যান্স সেটা কমে যাচ্ছে তার ফলে। এবার সাচ টাইপ অফ সিস্টেম ইজ লিমিটিং দ্য গ্রাউন্ড পোটেনশিয়াল। তাহলে রেজিস্ট্যান্স যদি কমে যায়, তার মানে হচ্ছে আমার গ্রাউন্ড পোটেনশিয়ালটাকে বেসিক্যালি লিমিট করে দিচ্ছে কন্ডাক্টর, মানে ওরকম ভাবে যদি আমি মানে ডিজাইনটা করি। তাহলে আর্থ ম্যাট ইজ মোস্টলি ইউজড ইন প্লেস ওয়্যার লার্জ ফল্ট কারেন্ট ইজ টু বি এক্সপিরিয়েন্স। তো কোথায় আমি আর্থ ম্যাটিং বেসিক্যালি ইউজ করবো, যেখানে হিউজ ফল্ট কারেন্ট ফ্লো করার চান্সেস হাই আছে। While designing an earth mat, the following step is taken into consideration. কি কি ডিজাইন করার সময় কি কি পয়েন্ট আমাদের কনসিডার করতে হবে। ফার্স্ট হচ্ছে ইন ফল্ট কন্ডিশন, the voltage between ground and ground surface should not be dangerous to a person who may touch the non-current carrying conducting surface of an electrical system. মানে যদি কোনো হিউম্যান বডি থাকে যে টাচ করতে পারে, ঠিক আছে, গ্রাউন্ড সারফেসকে যদি কোনো রকম ভাবে টাচ করে, গ্রাউন্ড সারফেস তো একটা নন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এলিমেন্ট, তো সেখানে যদি টাচ করে কোনো রকম ভাবেই যাতে সে ইলেকট্রিক শক না খায়। The uninterrupted fault current that may flow into earthing mat should be large enough to operate the protective relay. তাহলে যে ফল্ট কারেন্ট যখন আমার আর্থিং ম্যাটের মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন কি হচ্ছে, তো একটা রিলে যেটা আমাদের মানে সিগন্যালটা পাঠাচ্ছে যে এখন ফল্ট কারেন্ট আছে, সেটা বাইপাস হয়ে যাবে থ্রু দ্য আর্থিং ম্যাট। তো সেটা যেন মানে যে রিলেটা অপারেট করছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ ফল্ট কারেন্ট আটকে রাখতে পারে। ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্রাউন্ড ইজ লো টু অ্যালাউ দ্য ফল্ট কারেন্ট টু ফ্লো থ্রু ইট। মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স গ্রাউন্ডের রেজিস্ট্যান্স যেহেতু কম, সেই জন্য ম্যাক্সিমাম ফল্ট কারেন্টটা লিস্ট রেজিস্টিভ পাথ খুঁজবে ফ্লো করে যাবার, সেই জন্য ফল্ট কারেন্টটা পুরোটাই চেষ্টা করবে যে গ্রাউন্ডের মধ্যে দিয়ে চলে যেতে।
The resistance of the mat should not be of such a magnitude as to permit the flow of fatal current in the live body. তাহলে হচ্ছে ম্যাটের রেজিস্ট্যান্সও আমাকে কম রাখতে হবে, কারণ ম্যাটের রেজিস্ট্যান্সও যদি আমি কম রাখি তাহলেই ফল কারেন্টটা ফ্লো বেশি করার সুযোগ পাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর দ্য ডিজাইন অফ গ্রাউন্ডিং ম্যাট শুড বি সাচ দ্যাট দ্য স্টেপ ভোল্টেজ শুড বি লেস দ্যান দ্য পারমিসিবল ভ্যালু, which would depend on the resistivity of the soil and fault required for isolating the faulty plant from the live system. তাহলে গ্রাউন্ডিং ম্যাট যে আমি ডিজাইন করব যখন স্টেপ ভোল্টেজটা আমার রেটেড ভোল্টেজের থেকে আমার অনেক কম হবে, তার ফলে কি হবে, তাহলে সেটা কার উপর ডিপেন্ড করবে, তাহলে সয়েলের রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করবে, আর ফল্ট কারেন্ট যেটা ফ্লো করছে সেটার উপর ডিপেন্ড করবে। তো বেসিক্যালি আর্থিং ম্যাট যখন আমি ডিজাইন করব আমাকে এই প্রসিডিওর গুলো ফলো করতে হচ্ছে। এখানে দেখো ডায়াগ্রামে দেওয়া আছে একটা গ্যালভানাইজড আয়রন ওয়্যার দেওয়া আছে, গ্রাউন্ড লেভেল দেওয়া আছে, মানে লেভেল থেকে ঠিক কতটা নিচে আমি ম্যাটটাকে ইনস্টল করছি, আর কপার কন্ডাক্টর যেগুলো আমার ভিতরে জয়েন করা হয়েছে আর্থ ম্যাটের মধ্যে সেইগুলো রেড লাইনস দিয়ে ডিনোট করা আছে। ঠিক আছে, গ্যালভানাইজড ওয়্যারটা কেন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাক্সিমাম আর মিনিমাম রেজিস্ট্যান্স কত হতে হবে? ম্যাক্সিমাম এটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে যে ডিজাইন করছে। ঠিক আছে, রেটেড ভ্যালু যেটা থাকবে, মানে সাপোজ যে রেটেড ভ্যালু যেটা আছে আমার, তার থেকে আমার যে পারমিসেবল যে ভ্যালুটা আছে বা রেটেড ভ্যালু যেটা আছে তার থেকে গ্রাউন্ডিং ম্যাটের যে স্টেপ ভোল্টেজটা, যে দুটো ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেই ভ্যালুটা যেন কম হয়, তাহলেই আমার গ্রাউন্ডিং ম্যাটের মধ্যে দিয়ে কারেন্টটা ফল্ট কারেন্টটা ফ্লো করার চান্স পাবে। এটা খালি মাথায় রাখতে হবে। তো ডিজাইন টু ডিজাইন ভ্যারি করে, সেই জন্য আমি এখানে এক্সাম্পল দিতে পারিনি পার্টিকুলার ঠিক কোন রেজিস্ট্যান্সের জন্য বা কি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আর্থিং ম্যাটের জন্য। নেক্সট হচ্ছে আর্থিং ম্যাটটা কি? ম্যাটটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের নিচে থাকছে, যে যে সাপোজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সাবস্টেশনে, ঠিক আছে, সেটার নিচে ওখানে গ্রাউন্ড লেভেলের থেকে ঠিক কিছুটা পরিমাণে নিচে আমার গ্রাউন্ড ম্যাট করা হয়, মানে এই আর্থিং ম্যাটটা দেওয়া হয়। তাহলে কি হয়, যখন ফল কারেন্ট আমার সিস্টেমে ফ্লো করছে, ঠিক আছে, তখন কি হয়, সে কানেকশনটা আমার ওই সিস্টেমের ইকুইপমেন্টের গুলোর সাথে গ্রাউন্ডিং এর ম্যাটের থ্রু দিয়ে কানেক্ট করা থাকে। যদি কখনো সাবস্টেশন যাও তোমরা দেখবে যে কিছু কিছু জায়গা একটু উঁচু থাকে, সেটার নিচে দেখবে কিছুটা উঁচু থাকছে, সেটার নিচে হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ডিং ম্যাট গুলোকে নিচে আমরা ইনস্টল করছি। তো যে ইকুইপমেন্ট গুলো আমার কানেক্ট করা আছে ওই গ্রাউন্ডিং ম্যাটের সাথে, তো যখন আমার রিলে সিগন্যাল পাঠাচ্ছে যে এখন ফল্ট কারেন্ট হচ্ছে, এবার এই ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার আউট করতে হবে, তখন কি করে ওই গ্রাউন্ডিং ম্যাটের মধ্যে দিয়ে আমার ফল্ট কারেন্টটা ফ্লো করে যায়। এটা হচ্ছে দেখবে যখন সাবস্টেশনে যাবে তখন দেখবে কিছু কিছু এরিয়াতে মাটির দেখবে কিছু কিছু জায়গায় উঁচু থাকে, তো যে যে জায়গাগুলো উঁচু পাবে সেই জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি তোমার আর্থিং ম্যাট করা থাকে, আর্থিং ম্যাট দেওয়া থাকে নিচে নিচে আর্থিং ম্যাট দিয়ে উপরে মাটি দিয়ে চাপা দেওয়া থাকে। ওকে। হ্যাঁ, এটা যদি সামনাসামনি দেখো সাবস্টেশন তাহলে আরো ভালো বুঝতে পারবে। সাবস্টেশনে যদি কোনোদিন ট্রেনিং বা করতে যাও বা কখনো দেখতে যাও, ওখানে একদম গ্রাউন্ডিং ম্যাট দেওয়া থাকে, আমরা নিজেরা দেখেছিলাম যখন আমাদের করানো হয়েছিল ট্রেনিং, তো সেখানে থাকে গ্রাউন্ডেড, দেখবে উঁচু উঁচু ঢিপির মতো থাকে। ঠিক আছে, আর ইকুইপমেন্টের থেকে ওই যে ইকুইপমেন্ট গুলোর থেকে একটা সরু তার বেরিয়ে গিয়ে গ্রাউন্ডিং ম্যাটের সাথে পুরো মাটির মধ্যে দিয়ে কানেক্ট করা থাকে, তো যখন ফল্ট হচ্ছে তখন ওটার মধ্যে দিয়ে ফল্ট কারেন্টটা ফ্লো করে যায়। নেক্সট হচ্ছে আমাদের আর্থিং ইলেকট্রোড। ইন দিস টাইপ অফ আর্থিং এনিওয়্যার rod or pipe, plate or a bundle of conductors inserted in the ground horizontally or vertically. In distribution system, the earth electrode may consist of rod about 1 meter in length and driven vertically into the ground. In generating substation, grounding mat is used rather than individual rod. তাহলে এখানে আরেকটা অপশন দিচ্ছে যে আর্থিং ইলেকট্রোড যদি চাও তাহলে ব্যবহার করতে পারো, ফল্ট কারেন্ট ক্লিয়ার করার জন্য। তো কি থাকছে, তাহলে রড থাকছে, রড শেপের যে ইলেকট্রোডটা থাকছে বা পাইপ শেপের একটা প্লেট থাকছে আর বান্ডেল অফ কন্ডাক্টর থাকছে। তাহলে কি হচ্ছে, সেটা গ্রাউন্ডের মধ্যে আমি পুঁতে দিচ্ছি, আইদার হরাইজন্টালিও পুঁততে পারি, ঠিক আছে, বা ভার্টিক্যালি দিতে পারি। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আর্থ ইলেকট্রোড মে কনসিস্ট অফ আ রড, কত লেন্থ হতে পারে সেটার মিনিমাম 1 মিটার ইন লেন্থ অ্যান্ড ড্রিভেন ভার্টিক্যালি ইনটু দ্য গ্রাউন্ড, পুরো 1 মিটারটাকে আমি ভার্টিক্যালি গ্রাউন্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর জেনারেটিং সাবস্টেশনে বেসিক্যালি আমার গ্রাউন্ডিং ম্যাট
ইউজ করা হয় কম্পেয়ার টু আমার আর্থিং ইলেকট্রোড। তাহলে এখানে দেখো যে গ্রাউন্ড লেভেল যেটা দেওয়া আছে, যে ব্লু কালারের লাইনটা মাঝখানে দেওয়া আছে, তো সেখানে মানে তার ঠিক উপর থেকে আমি ইলেকট্রোডটাকে ভার্টিক্যালি ইনসার্ট করেছি। তো এবার গ্রাউন্ড লেভেল অবধি কতটা গেছে, হাইট 1 মিটার অবধি, আর গ্রাউন্ড লেভেল থেকে একদম নিচে কতটা ডিস্টেন্স রাখছি আমি, 25 মিটার্স। তার এই ইলেকট্রোডটাও হচ্ছে আমার গ্যালভানাইজড আয়রন ওয়্যার ইউজ করছি, যাতে আমার রাস্ট না পড়ে যায়, জিঙ্ক দিয়ে আমি সেটাকে কোট করে দিচ্ছি। তো যেহেতু এটা আমার গ্রাউন্ড লেভেলের উপরে থাকছে, সেই জন্য এই যে ওয়্যার মানে এই গ্রাউন্ড জিআই ওয়্যার গুলো আমার উপরে থাকে, ঠিক আছে, গ্রাউন্ড লেভেলের যেহেতু উপরে থাকে, উপরে মানে আর্থিং ম্যাটারের ক্ষেত্রে, তো গ্রাউন্ড লেভেলের যেহেতু উপরে থাকছে জিনিসগুলো, সেই জন্য আমার রাস্ট পড়ে যাওয়ার চান্সেস হাই থাকে। তার ফলে কি করি আমরা, জিঙ্ক দিয়ে জিনিসটাকে কোটিং করে দিই যাতে রাস্ট না পড়ে। আচ্ছা, এবার 1 মিটার যেখানটা ইনসার্ট করেছি ভার্টিক্যালি, সেখানটা হচ্ছে আমার ময়েশ্চার, কিছুটা পরিমাণে ময়েশ্চার থাকছে। আর গ্রাউন্ড লেভেলের নিচে আমার কি থাকছে, সল্ট অ্যান্ড চারকোল পাউডার মিক্সচার। তো বেসিক্যালি ডিজাইনটা আমার এরকম ভাবে করা হয় ফর আর্থিং ইলেকট্রোড। আর আর্থিং ইলেকট্রোড বেসিক্যালি কোথায় ম্যাক্সিমাম ইউজ করা হয়, ডিস্ট্রিবিউশন সিস্টেমে। আর জেনারেটিং সাবস্টেশনে জেনারেলি আমাদের আর্থিং ম্যাটকে আমরা ব্যবহার করে থাকি কম্পেয়ার টু আর্থিং ইলেকট্রোড। সেম অপারেটিং প্রিন্সিপাল সবকটারই, ঠিক আছে, মানে জাস্ট মানে ওখানে ম্যাটের জায়গায় আমি একটা এখানে ইলেকট্রোড ইউজ করছি, ঠিক আছে, ইলেকট্রোড ইউজ করছি। আর ওখানটা হচ্ছে একটা ম্যাট ইউজ করছি, যেটার মধ্যে মাল্টিপল আমার কন্ডাক্টর মানে কপার কন্ডাক্টর থাকছে, জয়েন করা থাকছে। নেক্সট হচ্ছে আমাদের পাইপ আর্থিং। পাইপ আর্থিং এ কি পাচ্ছি, দিস ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড বেস্ট সিস্টেম অফ আর্থিং অ্যাজ কম্পেয়ার টু আদার সিস্টেমস, suitable for the same earth and moisture condition. In this method, the galvanized steel and perforated pipe of approved length and diameter in place upright in a permanently wet soil as shown below. The size of the pipe depends upon the current that can be to be carried and type of soil. তাহলে হচ্ছে গ্রাউন্ড লেভেলের থেকে 8 ফুট নিচে আমি এই পাইপ ইলেকট্রোডটাকে ইনস্টল করছি। আর পাইপ ইলেকট্রোডটা দেখো এখানে হরাইজন্টালি প্লেস করা আছে 8 ফিট নিচে। উপরে গ্রাউন্ড লেভেলের উপরে আমার ময়েশ্চার লেভেল থাকছে, আর গ্রাউন্ড ওয়্যার গ্যালভানাইজড ওয়্যার যেটা, সেটা আমি অবলিক ওয়েতে বার করছি, একটা অ্যাঙ্গেল করে বার করছি আমার পাইপ আর্থিং থেকে বা পাইপ ইলেকট্রোড থেকে। তো এটা বলছে যে বেসিক্যালি এটা আমাদের বেস্ট সুটেড ফর অল টাইপ অফ সিস্টেম, কারণ যেহেতু এটা সব রকম সয়েল বা সব রকম এনভায়রনমেন্টে আমি এটাকে মানে ময়েশ্চার বলো বা কোনো রকম ওয়েট সয়েল বা কোনো রকম ময়েশ্চার কন্টেন্ট সয়েলে আমি পাইপ আর্থিংটাকে বেশি প্রেফার করি, কারণ এটা নষ্ট হওয়ার চান্সেস বেশি কম থাকে। তো বেসিক্যালি সেই জন্য আমরা পাইপ আর ইলেকট্রোডটাকে সবচেয়ে মানে ভালো কোয়ালিটি বা ভালো আমার পাইপ আর ইলেকট্রোড। তো গ্যালভানাইজ স্টিল যেটা থাকছে আর পারফোরেটেড পাইপ যেটা থাকছে, তো এটা বেসিক্যালি একটা আপরাইট পজিশনে দেখো গ্যালভানাইজড ওয়্যারটাকে বার করেছি। এটা যে সয়েলটার মধ্যে রাখা আছে সেটা বেসিক্যালি একটা ওয়েট সয়েল। The size of the pipe depends upon the current to be carried and type of soil. তাহলে এই পাইপের যে সাইজটা হচ্ছে, রেড কালারের যে মানে পাইপ আর ইলেকট্রোডের যে সাইজটা হচ্ছে, সেটা কার উপর ডিপেন্ড করছে, সাইজটা কতটা হবে, যেটা আমার কত পরিমাণে ফল কারেন্ট ক্যারি করতে পারে পার্টিকুলারলি ওই টাইপের সয়েলে ইনসার্ট করার জন্য। তো সেটার উপর ডিপেন্ড করে আমার পাইপ আর্থিং ইলেকট্রোডটাকে ডিজাইন করা হচ্ছে। আর এটা হচ্ছে মোস্টলি ইউজ, পাইপ আর্থিং ইলেকট্রোডটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল বা প্রায়োরিটি ওয়াইজ পারফরমেন্স দেয়। Normally, the size of the pipes uses earthing is of diameter 40 millimeter and 2.5 meters in length for ordinary soil, or of greater length in case of dry and rocky soil. তাহলে পাইপের সাইজটা কত বলে দিচ্ছে আর্থিং এর জন্য, যে ডায়ামিটার বলে দিচ্ছে মানে পাইপের যে মুখটা থাকছে, এরিয়া ক্রস সেকশনের যে ডায়ামিটারটা থাকছে সেটা হচ্ছে 40 মিলিমিটার, আর লেন্থটা বলে দিচ্ছে 2.5 মিটার মতো রাখতে ফর অর্ডিনারি সয়েল অর অফ গ্রেটার লেন্থ ইন কেস অফ ড্রাই অ্যান্ড রকি সয়েল। যদি ড্রাই আর রকি সয়েল হয় তাহলে 2.5 মিটারের থেকে বেশি লেন্থে আমরা পাইপ আর্ট ইলেকট্রোড ব্যবহার করি। The depth at which the pipe must be buried depends on the moistures of the ground. মানে কতটা নিচে আমি বেসিক্যালি পাইপ আর্ট ইলেকট্রোডকে ইনস্টল করছি, সেটা কার উপর ডিপেন্ড করছে আমার ময়েশ্চার, মানে কতটা গ্রাউন্ডের, সেই যে গ্রাউন্ডে আমি পুঁতছি সেই গ্রাউন্ডে কতটা পার্টিকুলারলি ময়েশ্চার আছে। The pipe is placed at 3.75 meters. The bottom of the pipe is surrounded by small pieces of coke or charcoal at a distance of 15 centimeter. তাহলে
স্মল পিসেস অফ চারকোল, যেগুলো আমি পাইপের থেকে অনেকটা দূরত্বে রাখছি, সেটা ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে এখানে, 15 সেন্টিমিটার করে ডিস্টেন্সে রাখছি। Alternate layers of coke and salt are used to increase the effective area of the earth and to decrease the earth resistance রেসপেক্টিভলি। তাহলে অল্টারনেটলি লেয়ার অফ কোক আর মানে সল্ট কেন আমরা ইউজ করছি অল্টারনেট লেয়ারে, কারণ হচ্ছে কিছুটা পরিমাণে আমরা ফার্স্ট লেয়ারে কোক রাখলে নেক্সট পরিমাণে আমরা সল্ট রাখছি, তার আবার নিচের পার্টে আমরা কোক রাখছি। তাহলে এটা কেন হচ্ছে, এটা করলে কি হবে যে নিচে যে রেজিস্ট্যান্সটা আছে আর্থ রেজিস্ট্যান্স, সেটা আরো ডিক্রিজ করতে সাহায্য করবে যদি অল্টারনেট লেয়ারিং এ আমরা রাখি। তাহলে যদি নিচে আমার আর্থ রেজিস্ট্যান্স আরো ডিক্রিজ করে যায়, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট যেটা আমার আরো বেশি পরিমাণে আমার সেটার মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে। যত আমার আর্থ রেজিস্ট্যান্স কমবে তত আমার বেশি পরিমাণে ফল্ট কারেন্ট আমার গ্রাউন্ডিং এর মধ্যে দিয়ে মানে ফ্লো করবে। Another pipe of 19 millimeter diameter and minimum length 1.25 meter is connected at the top of GI pipe through reducing socket. তাহলে আরেকটা পাইপ কানেক্ট করা হয় যেটা বেসিক্যালি 19 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড মিনিমাম লেন্থ কত দেখা হয় 1.25 মিটার। তো কোথায় রাখা হচ্ছে এটা, এই পাইপটা বেসিক্যালি টপ অফ জিআই পাইপ থ্রু একটা সকেটের মধ্যে দিয়ে, সকেটের মাধ্যমে আমি সেটাকে একটা জিআই পাইপের মধ্যে আমি আরেকটা পাইপ কানেক্ট করছি, জিআই পাইপের উপরে আরেকটা পাইপ কানেক্ট করছি, যেটা বলে দিয়েছে ডায়ামিটার কত 19 মিলিমিটার আর লেন্থ বলে দিয়েছে 1.25 মিটার। During summer, the moisture in the soil decreases, which causes an increase in earth resistance. তাহলে বলছে সামার মানে গরমকালে কি হচ্ছে, সয়েলের যে ময়েশ্চার সেটা আজ শুকিয়ে যায়, মাটি শুকিয়ে যায়, তাহলে এর ফলে আমার মাটি শুকিয়ে গেলে আর্থের রেজিস্ট্যান্স বেড়ে যায়। So a cement concrete work is done to keep the water arrangement accessible. তাহলে বেসিক্যালি সেই জন্য মাটিটাকে ভেজা রাখার জন্য একটা সিমেন্ট কনক্রিটের একটা ব্যবস্থা রাখা হয়, যেখানে আমার ওয়াটার পাস হচ্ছে, ওয়াটার অ্যারেঞ্জমেন্ট থাকছে, মাটিটাকে সামান্য ভিজিয়ে রাখছে। And in summer, to have an effective earth, 3 or 4 buckets of water are put through the funnel connected to 19 millimeter diameter pipe, which is further connected to GI pipe. The earth were either GI or a strip of GI wire of sufficient cross section to carry faulty current safely is carried in a GI pipe of diameter 12 millimeter at the depth of about 60 centimeter from the ground. তাহলে কি বলছে বেসিক্যালি, যে আমি যে 3-4 বালতি যে জল আমি ঢালবো, মানে যখন ড্রাই হয়ে যাচ্ছে আমার সয়েলটা, যদি আমাকে সেটাকে ওয়েট করতে হয়, তখন কি করছি যে ফানেলের মধ্যে দিয়ে যে আমি জলটাকে ঢালছি সেটা কোথায় কানেক্ট করা থাকছে, 19 মিলিমিটার ডায়ামিটার পাইপের মধ্যে দিয়ে আমি সেই জলটাকে পাঠাচ্ছি। জিআই পাইপের উপরে যে পাইপ একটা এক্সট্রা কানেক্ট করা হচ্ছে, তো সেটার মধ্যে দিয়ে আমি ফানেলের মাধ্যমে 3 to 4 buckets of water পাস করছি। The earth wire either GI or a strip of GI of sufficient cross section to carry faulty current safely is carried in a GI pipe of diameter 12 millimeter at a depth of about 60 centimeter from the ground. তাহলে জিআই ওয়্যারের নিচে আরেকটা আমরা পাইপ রাখছি, ঠিক আছে, যেটার ডায়ামিটার কত হচ্ছে 12 মিলিমিটার, 12 মিলিমিটার at a depth of about 60 সেন্টিমিটার from the ground। তাহলে গ্রাউন্ডের থেকে কতটা পরিমাণে উঁচুতে, 60 সেন্টিমিটার, আর ডায়ামিটার থাকছে আমার সেই পাইপটা 12 মিলিমিটার। তো সেটা আমার জিআই পাইপ যেখানে শেষ হচ্ছে ঠিক তার পরে কানেক্ট করা থাকছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের বেসিক্যালি পাইপ আর ইলেকট্রোড। তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডায়ামিটার, যেটা পার্টিকুলারলি যেই পাইপের লেন্থ আর ডায়ামিটার যেগুলো আছে সেইগুলোকে একটু মনে রাখতে হবে। পাইপ আর ইলেকট্রোডের ক্ষেত্রে এগুলো পেয়েছিলাম, তাই এগুলো আমি দিতে পেরেছি যে কত ডায়ামিটার আর কত লেন্থ হয়। তো এইগুলো এমসিকিউতে আসতে পারে, আর পাইপ আর ইলেকট্রোড আমার তোমার শর্ট নোটেও আসতে পারে, ঠিক আছে। তো পাইপ আর ইলেকট্রোডটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকে কি কি হলো, ফার্স্টে হচ্ছে আমাদের আর্থিং ম্যাট, আর্থিং ইলেকট্রোড আর পাইপ আর্থিং। আর এটা লাস্ট আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্লেট আর্থিং। তাহলে প্লেট আর্থিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, ইন প্লেট আর্থিং অ্যান আর্থিং প্লেট আইদার অফ কপার অর ডাইমেনশন 60 ক্রস 60 সেন্টিমিটার ক্রস 3 মিটার, মানে লেন্থ ব্রেথ আর হাইট দিয়ে দিয়েছে। কার, কপার যে আর্থিং প্লেট যেটা দিয়ে তৈরি করছি কপার, সেটা ডাইমেনশন দিয়ে দিয়েছে লেন্থ 60 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 60 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 3 মিটার, অফ গ্যালভানাইজড আয়রন
of dimension 60 cross 60 cross 6 meter is buried into the ground with its face vertical at a depth of not less than 3 meters from the ground level. তাহলে বেসিক্যালি কি বলছে যে আমার যে এখানে 8 প্লেট যেটা আমি রাখছি নিচে গ্রাউন্ড লেভেলের নিচে, সেটা আমার কতটা গ্রাউন্ড লেভেলের থেকে দূরত্বে থাকছে 1.5 মিটার। 1.5 মিটার কেন করলো ওখান থেকে, মানে দেখো 3 মিটার যেটা দেওয়া আছে 60 ইন্টু 60 ইন্টু 60, 1.5 মিটার হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে নিচে অবধি যাবে, আর নিচে যে গ্যাপটা আছে ম্যাটটা সেখান থেকে 1.5 মিটার উঁচুতে থাকবে। তাহলে 1.5 আর 1.5 টোটাল হচ্ছে আমার 3 মিটার থাকছে। আর যেটা আমার বলছে 6 মিলিমিটার, ঠিক আছে, 6 মিলিমিটার যেটা সেটা হচ্ছে আমার উইথ যেটা আমার আছে অ্যাঙ্গেল ওয়াইজ, সেটা হচ্ছে আমার 6 মিলিমিটার ডাইমেনশনে দূরে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে আমার টোটাল আমার কত কভার আপ হচ্ছে, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে আমার পুরোপুরি নিচে 15 সেন্টিমিটার। তো এখানেও দেখো জিআই বার যেটা কানেক্ট করা হয়েছে সেটাও একটা অ্যাঙ্গেল ওয়েতে আমার উপরে কানেকশন করা আছে। The earth plate is inserted into auxiliary layers of coke and salt for a minimum thickness of 15 centimeter. তো 15 সেন্টিমিটার লেয়ারের থিকনেসে আমি সল্ট আর চারকোল আমি নিচে রাখছি। The earthware or GI copper wire is tightly bolted to an earth plate with the help of nut or bolt. তাহলে একটা স্ক্রু বা নাট বল্টুর সাহায্যে আমি আর্টওয়্যারটাকে মানে টাইট ওয়েতে এরকম ভার্টিক্যাল অ্যাঙ্গেল পজিশনে আমি ফিট করে দিচ্ছি। The copper plate and copper wire are usually not employed for grounding purpose because of their higher cost. তাহলে বেসিক্যালি বলছে যেহেতু কপারের এটা একটা পুরো প্লেট বানাতে হয়, তো এটার জন্য এক্সপেন্স কস্ট অনেকটা বেড়ে যায়। তার ফলে কি করছি আমরা, তার ফলে আমরা এই প্লেট আর্থিংটা জেনারেলি আমরা অ্যাভয়েড করে থাকি ইনস্টলেশনের জন্য, যেহেতু আমাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের প্লেট আর্থিং। তাহলে যদি মোস্ট প্রায়োরিটি ওয়াইজ আমরা কি ইউজ করে থাকি সেটা হচ্ছে পাইপ আর্থিং, ঠিক আছে। আর যদি লিস্ট কিছু ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের প্লেট আর্থিং, যেহেতু হাই এক্সপেন্সিভ কস্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 4 টাইপের আর্থিং ইলেকট্রোড, ঠিক আছে। মেথডস অফ আর্থিং কি কি আছে, পাইপ আর্থিং ম্যাট আছে, প্লেট আর্থিং আছে, পাইপ আর্থিং আছে, আর আর্থিং ইলেকট্রোড আছে। আর ফ্যাক্টরস কি কি এর উপর ডিপেন্ড করছে, 4টে ফ্যাক্টর আছে। স্টেপ পোটেনশিয়াল, টাচ পোটেনশিয়াল, এটা ডেফিনেশন আসে কখনো, ঠিক আছে, বা এমসিকিউ আসতে পারে, ছোট ডেফিনেশন আসতে পারে 2 মার্কসের। আর ইম্পর্টেন্স আর ইন্ট্রোডাকশন এটাও 3 to 4 মার্কস আসতে পারে। বাট শর্ট নোট হিসাবে তোমাদের আর্থিং ইলেকট্রোড বা পাইপ আর্থিং এইগুলো জেনারেলি দিয়ে থাকে শর্ট নোটে। তো ম্যাম কেমিক্যাল আর্থিংটা নেই? হ্যাঁ, কেমিক্যাল আর্থিংটা নেই? তোমাদের সিলেবাসে যেটা আছে তোমাদের এটা যেটা হচ্ছে প্রত্যেকটা আর্থিং এর ডায়াগ্রামের সাথে যে ডায়ামিটার আর লেন্থ দেওয়া আছে না, সেগুলো একটু মনে রাখতে হবে, যেগুলো প্রোভাইডেড। আর্থিং ম্যাটের ক্ষেত্রে যেরকম আমি পাইনি, যেগুলো পেয়েছি আমি সেগুলো এখানে প্রোভাইড করে দিয়েছি কিছু কিছু। যেমন পাইপ আর্থিং এর ক্ষেত্রে আমি বেশি পেয়েছিলাম, পাইপ আর্থিং, প্লেট আর্থিং। আর্থিং ম্যাটের ক্ষেত্রে আমি পাইনি কতটা লেন্থ বা ডায়ামিটার, তো আমি আরেকবার খুঁজে দেখবো, যদি পাই তো আমি নেক্সট এখানে পিপিটিতে অ্যাড করে দেবো। তো বেসিক্যালি যেহেতু ওটা ভ্যারি করে, কারণ মানে বেশি পরিমাণ ফল্ট কারেন্টের জন্য যেহেতু লেন্থটা ভ্যারি করে সাবস্টেশন টু সাবস্টেশন, তো সেই জন্য আমি পার্টিকুলারলি এই আর্থিং ম্যাটের জন্য আমি কত ডায়ামিটার বলছি, কত লেন্থের আর্থ ম্যাটটা ইউজ করা হচ্ছে, মানে কত লেন্থ আর কত ব্রেথ কভার আপ করা হচ্ছে, সেটা আমি এটা পাইনি, নেটে পাইনি। তো এই 4টে পয়েন্ট ইয়েগুলো মেথডস অফ আর্থিং ভালো করে পড়বে, ঠিক আছে। আর আমি নেক্সট দিন হচ্ছে করাবো, মানে আর্থিং থ্রু ওয়াটার মেন্স, আর হচ্ছে সাবস্টেশন ট্রান্সমিশন আর টাওয়ার আর্থিং, আর এটা কাউন্টার পয়েজ আর্থিং আর ট্রান্সফরমার নিউট্রাল আর্থিং। তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এটা ছোট চ্যাপ্টার আছে, এটা ভালো করে পড়ো। আর এটা খুব স্কোরিং চ্যাপ্টার, এখান থেকে তো মানে এই সাবজেক্ট থেকে তো কোনো নিউমেরিক্যাল আসে না তোমাদের, তো তার ফলে এটা যতটা ভালো করে পড়বে তত ইজিলি স্কোর করতে পারবে। ওই যা নোটস দিয়েছি তোমাদের ওগুলোই ভালো করে পড়ো। আর তোমাদের কলেজ মোস্ট প্রবাবলি 15 তারিখের পর খুলছে, তো 15 তারিখের পর যদি খোলে তাহলে তখন তো বইও পেয়ে যাবে অনেক, যা যা তোমাদের সাবজেক্ট আছে, 2টো সাবজেক্ট, 3টে সাবজেক্ট যা যা আছে, তো সেখান থেকেও দেখো নিতে পারো, হেল্প নিতে পারো। ম্যাম
হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম প্লেট আর্থিং এর ক্ষেত্রে জিআই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কত হবে? প্লেট আর্থিং এর ক্ষেত্রে জিআই বাইরের সেকশনাল এরিয়া, ওটাই তো বলছি, আমার মানে যেইগুলো পেয়েছি সেইগুলোই দিতে পেরেছি, সবকিছু ডায়ামিটার পাইনি খুঁজে, ম্যাম এটাই ওখানে মুশকিল। 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ওটা ইন্টু তো ইয়েটা 6 রেড mm। প্লেটটা, কপার প্লেটটা, না ম্যাম প্লেটটা। ওখানে লেখা আছে জিআই ওয়্যার। ওটা তো গ্রাউন্ডের সাথে যেটা কানেক্টেড আছে, ঠিক আছে, ওটা নিচে আর একটা পাইপ থাকে, ওটা নয়। এটা তো আউটসাইড গ্রাউন্ড লেভেল চলে যাচ্ছে, যেটা উপরে জিআই পাইপের বাইরে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ঠিক আছে, যে লেখা আছে দেখো। তুমি যে যে ডাউট গুলো বলছো, একটা বলছো প্লেট আর্থিং এর জিআই বাইরের ডাইমেনশন, আরেকটা কোনটা বললে আর্থিং ইলেকট্রোডের, এই আর্থিং ইলেকট্রোড বলছি, কপার আর্থিং ম্যাটের ডাইমেনশন, তো এই দুটো চাই তো তোমার। আমি নেক্সট দিন আমি পিপিটিতে দেখছি খুঁজে যদি অ্যাড করা যায়, এই ডাইমেনশন গুলো পাওয়া খুব মুশকিল নেটে, প্রপারলি সব জায়গায় সব ডায়াগ্রামে মেনশন করা থাকে না। আপাতত এইটুকু পড়ো, আমি নেক্সট দিন ক্লাসে যদি ওগুলো পাই আমি সেগুলো ডিসকাস করে দেবো। আর তোমাদের এই আর্থিং ম্যাটে একদমই কিছু পাওয়া যায়নি, মানে ওখানে তাও যা এখানে লেন্থ ব্রেথ পাচ্ছি নিচের জিআই ওয়্যারের, বা তোমার এই ইলেকট্রোড গুলোর যা লেন্থ পাচ্ছি বা ডায়ামিটার পাচ্ছি, আর্থিং ম্যাটের ক্ষেত্রে কোনো ডাইমেনশনে আমি পাইনি। আমি নেক্সট ক্লাসে আমি দেখছি যদি পাই তো আমি এগুলোকে প্রেজেন্টেশনে অ্যাড করে দেবো, ঠিক আছে। যেরকম আগের দিন যেটা ওই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যেরকম ডায়াগ্রাম খুঁজে পেয়েছিলাম তখন বুঝতে অসুবিধা হচ্ছিল বলে সেটা অ্যাড করেছিলাম, যদি পাই তো আমি ডাইমেনশন আমি অ্যাড করে দেবো, ওকে। ওকে ম্যাম। আচ্ছা তাহলে আমি আজকে এখানে রাখছি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am.